হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9। চ্যাপ্টার নাম্বার 9 আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। আজকে আমরা করব ফরম্যাট 2, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাট, অর্থাৎ আমদানি রপ্তানি ক্ষেত্রে যে ব্যাট সেটা। তো এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাটের ক্ষেত্রে সাধারণত আমাদের একটা মোবাইল বা একটা টেলিফোন বিলের কস্ট বের করতে বলে। তো একটা মোবাইলের ইউনিট প্রতি কস্ট বা মোবাইল সেট প্রতি কস্ট কত এটা বের করার জন্য আমাদের একটা স্টেপ আছে। এই স্টেপটা আমরা একটু এখানে ফলো করব। আমরা ব্যাটের ক্ষেত্রে কিন্তু এটা বাংলা ভার্সনে পড়ছিলাম। তো এই অঙ্কে আমাদের সর্বপ্রথম আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সি এন্ড এফ ভ্যালু। সি মানে কস্ট প্রাইস, এফ মানে ফ্রেট ভ্যালু মানে বহন খরচ। সি এন্ড এফ ভ্যালুর সাথে আমরা ইন্স্যুরেন্স কস্ট, যেটা আমরা বাংলায় পড়তাম বীমা খরচ, এই ইন্স্যুরেন্স কস্ট যদি যোগ করি তাহলে পাবো সিআইএফ ভ্যালু। প্রথম সি মানে কস্ট, আই মানে ইন্স্যুরেন্স আর এফ মানে ফ্রেট, অর্থাৎ ক্রয় মূল্য, বীমা এবং ক্রয় পরিবহন, এই সম্পূর্ণ মূল্যকে আমরা বলবো সিআইএফ ভ্যালু। এই সিআইএফ ভ্যালুর সাথে আমাদের দুইটা জিনিস যোগ করতে হবে, ল্যান্ডিং চার্জ আর ইম্পোর্ট ডিউটি। নরমালি এই দুইটায় যে কোনো একটা থাকে, ইম্পোর্ট ডিউটিটা বেশি থাকে, ল্যান্ডিং চার্জটা থাকে না। যদি থাকে আমরা দুইটাই যোগ করব। এন্ড প্রশ্ন হচ্ছে এগুলার পার্সেন্টেজ আমরা থাকে, এগুলা কখনো টাকা থাকবে না। টাকা থাকলে তো ভালো, আর যদি টাকা না থাকে তাহলে পার্সেন্টেজ থাকে। পার্সেন্ট আমরা কার উপর ধরবো? মনে রাখবেন এই অঙ্কের এই ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটির পার্সেন্টেজ আমরা ধরবো হচ্ছে এই যে সিআইএফ ভ্যালুর উপরে। আর এই ইন্স্যুরেন্স কস্টের টাকা উল্লেখ থাকবে না, এটা সবসময় পার্সেন্টেজ থাকবে। এটা কার উপর ধরবো? এই যে সি এন্ড এফ যে ভ্যালু থাকবে ওই এফ ভ্যালুর উপর আমরা পার্সেন্টেজ ধরবো। সাধারণত 1% বা 1.5% থাকে, যাই থাকবে আমরা সি এন্ড এফ ভ্যালুর উপর ধরবো। আর ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি এই দুইটার পার্সেন্টেজ ধরবো সিআইএফ ভ্যালুর উপরে। তাহলে সিআইএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং এবং ইম্পোর্ট ডিউটি যোগ করা হবে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। এর সাথে আমরা যোগ করবো সাপ্লিমেন্টারি ডিউটি, সম্পূরক শুল্ক। তো সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করার পর আমাদের হবে ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ভ্যাট, অর্থাৎ যে মূল্যের উপর আমরা অ্যাকচুয়ালি ভ্যাট ধরবো। এন্ড এই সাথে আমরা তিনটা আইটেম আমরা যোগ করব। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখানে তিনটা আইটেম, কিন্তু তিনটা আইটেমের পার্সেন্টেজ ধরতে হবে 2 টাকার উপরে। কোনটা কার উপর ধরবো এটা ভালো করে খেয়াল করতে হবে। প্রথম হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই পার্সেন্টেজটা ধরবো আমরা এই যে এখানে যে মানটা বের করবো, ভ্যালু টু ইম্পোজ ভ্যাট। ভ্যালু ভ্যাট, এখানে যে টাকাটা বের করবো এই টাকার উপর আমরা ভ্যাটের পার্সেন্টেজ ধরবো। ভ্যাটের পার্সেন্টেজ নরমালি 15% থাকে, এর কমও থাকবে না, বেশিও থাকবে না। নিচে যে দুইটা, একটা হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, এই দুইটা পার্সেন্টেজ আমরা ধরবো হচ্ছে এই যে সিআইএফ যে ভ্যালু থাকে এই সিআইএফ ভ্যালুর উপরে। তাহলে ভ্যালু টু ইম্পোজ ব্যাটের সাথে এই তিনটা আইটেম যোগ করার পর আমাদের যেটা হবে তার নাম হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টে টোটাল ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কস্ট পার ইউনিট। তাহলে ঘটনা কি? ঘটনাটা আবার একটু দেখেন। প্রথমে হচ্ছে ক্রয় মূল্য এবং পরিবহন খরচ দিব, এর সাথে বীমা খরচ যোগ করা হবে সিআইএফ ভ্যালু। সিআইএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি যোগ করা হবে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। এই ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালুর সাথে সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে আমরা অবশ্যই যোগ করব। যোগ করা হবে ভ্যালু টু ইম্পোজ ভ্যালু ভ্যাট। এটার উপর আমরা এর সাথে আমরা তিনটা আইটেম যোগ করব। এর মধ্যে প্রথম ভ্যাট, ভ্যাটটা আমরা কার উপর ধরবো একটু বলেন তো দেখি সবাই। Value of imposed value VAT. আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ, এইটা আমরা ধরবো হচ্ছে কার উপরে বলো দেখি? CIF. সিআইএফ ভ্যালুর উপর। আর সবই কিন্তু এই ভ্যালু টু ইম্পোজ ব্যাটের উপর ধরলে কাজ হবে না, মনে রাখবেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ দুইটাই ধরতে হবে সিআইএফ ভ্যালুর উপরে। তাহলে ভ্যালু টু ইম্পোর্ট ব্যাটের সাথে এই তিনটার যোগফল যোগ করা হবে কি? টোটাল কস্ট। এই টোটাল কস্টে টোটাল ইউনিট দ্বারা ভাগ করলে আমরা পাবো কস্ট পার ইউনিটস। তো এর উপর ভিত্তি করে আমাদের এখানে দুইটা অঙ্ক দিয়ে আছে, একটা 2011 সালে আসছিল আর একটা 2018 সালে আসছিল। তো দুইটা অঙ্ক সিমিলার প্রশ্ন, আমরা যে কোনো একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক আমরা করতে পারবো। আমি তাহলে 1 নম্বর অঙ্ক করে দিব আর 2 নম্বর অঙ্ক পরে দিব, আপনারা করে নেবেন। তো 1 নম্বর প্রশ্নটা বলা আছে কি, ঢাকা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 1000 ইউনিট অফ মোবাইল সেট ফর চায়না and C and A value of টাকা 1500 টাকা পার সেট।
প্রশ্নে বলছে যে ঢাকা ট্রেডিং কোম্পানি চায়না থেকে মোবাইল আমদানি করে 1000 মোবাইল সেট, যার এক একটা মোবাইলের দাম হচ্ছে 1500 টাকা। না, এটা কি ভ্যালু বলো দেখি? সি এন্ড এফ ভ্যালু, অর্থাৎ ক্রয় মূল্য এবং পরিবহন খরচ। তাহলে এই অঙ্কে ক্রয় মূল্য এবং পরিবহন খরচ, দ্যাট মিন্স সি এন্ড এফ ভ্যালুটা মোট কত হবে? 15 অর্থাৎ 1000 কে 1500 দ্বারা আমরা কি করে গুণ করব? এটা হলো সি এন্ড এফ ভ্যালু। এর সাথে আমরা কি যোগ করি? ইন্স্যুরেন্স কস্ট। নিচে বলছে দা insurance cost. কোম্পানি হ্যাড পেড ইন্স্যুরেন্স কস্ট 1% অফ সি এন্ড এফ ভ্যালু ফর হিজ ইম্পোর্ট। সি এন্ড এফ ভ্যালুর উপরে 1% ইন্স্যুরেন্স কস্ট ধরতে হবে। তাহলে ইন্স্যুরেন্স কস্ট যা হবে তার 1% আমরা ধরবো। এই দুটো যোগ করে আমাদের কি হবে বলো তো দেখি? CIF value. সিআইএফ ভ্যালু, গুড। এর সাথে আমরা ল্যান্ডিং চার্জ এবং ইম্পোর্ট ডিউটি যোগ করি, ঠিক আছে? এর মধ্যে আমাদের দেখেন লেখা আছে দ্য ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড ইম্পোর্ট ডিউটি এট দ্য রেট 60%। ইম্পোর্ট ডিউটি ধরছে 60%, ভ্যাট 15%, সাপ্লিমেন্টারি ডিউটি 10% এন্ড অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5% এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জেস 2.5%। বলছে ক্যালকুলেশন অফ কস্ট পার মোবাইল সেট। এখন নিচের আইটেমগুলো আমরা একটু দেখি। সিআইএফ ভ্যালুর সাথে আমরা দুইটা জিনিস যোগ করি, একটা ল্যান্ডিং চার্জ, ইম্পোর্ট ডিউটি। দুইটা কি? দুইটাই আছে না একটা আছে? একটা আছে। একটা আছে ইম্পোর্ট ডিউটি। তাহলে ইম্পোর্ট ডিউটির পরে আমরা যোগ করি সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটি কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে। এই সাথে যোগ করার পর আমরা তিনটা আইটেম কাজ করি। তিনটা আইটেম আমাদের আছে না? ভ্যাট আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ আছে, ঠিক আছে? জি স্যার। এখন এখানে এটা ক্যালকুলেশন করব, মোট যে টাকা হবে এই মোট টাকা কি আমি কি 1000 দ্বারা ভাগ করব নাকি 1500 দ্বারা ভাগ করব বলো তো দেখি? যদি একটা মোবাইল সেটের বের করতে চাই 1500। 1000 দিয়ে। একজন 1500, একজন 1000, ভালো করে বলেন কোনটা হবে? আর 1000। 1000 1000, কারণ মোবাইল হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে আসেন আমরা সর্বপ্রথম সি এন্ড এফ ভ্যালু দেই। তাহলে সি এন্ড এফ ভ্যালু 1000 ইনটু 1500 সমান 15 লাখ। আপনারা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। তাহলে 1000 ইনটু 1500 15 লাখ। এর সাথে ইন্স্যুরেন্স কস্ট আমরা যোগ করব 15 লাখের 1% 15000, তাহলে দুইটা যোগ করে সি এন্ড এফ ভ্যালু হচ্ছে 15 লক্ষ 15000। এর সাথে আমরা ইম্পোর্ট ডিউটি যোগ করব, তাহলে 15 লক্ষ 15000 এর 60% 9 লক্ষ 9000। দুইটা যোগ করে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু 24 লক্ষ 24000। ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালুর সাথে সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যোগ করব, তাহলে সাপ্লিমেন্টারি ডিউটি যে 24 লক্ষ 24000 উপর 10% ছিল, তাহলে 2 লক্ষ 42400। এই দুইটা যোগ করে ভ্যালু টু ইম্পোজ ব্যাক 26 লক্ষ 66400। এই 26 লক্ষ 66400 টাকার উপর আমরা কি ভ্যাট দেবো না ইনকাম ট্যাক্স দেবো না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ দেবো বলো দেখি? স্যার ভ্যাট বাদে বাকি দুইটা ধরবো। রাইট, উল্টা বলতেছ। এই টাকার উপর আমরা কোনটা ধরবো? শুধু ভ্যাট ধরবো। এটার উপর শুধুমাত্র ভ্যাট ধরবো, আর এই যে সি এন্ড এফ ভ্যালুর উপর বাদ বাকি দুইটা, ঠিক আছে? তো লিখছি ভ্যাট 26 লক্ষ 66400 ইন্টু 15%, 3,99,960। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই যে সি এন্ড এফ ভ্যালু ছিল 15,15,000, তাহলে 15,15,000 2.5%। ডেভেলপমেন্ট চার্জ 15,15,000 2.5%। এই তিনটা যোগ করে মোট হবে 4,75,715। এই দুইটা যোগ করে টোটাল কস্ট 31,42,110। তাহলে এই যে টাকাটা বের করলাম এই টাকাটা হচ্ছে 1000 মোবাইল সেটের ব্যয়। আমাদের বের করতে বলছে কস্ট পার মোবাইল সেট, অর্থাৎ একটা মোবাইল সেটের ব্যয় বের করতে হবে। তাহলে ওইটা কি 1500 দ্বারা ভাগ করবেন নাকি 1000 দ্বারা ভাগ করবেন বলেন তো দেখি? 1000। তাহলে লিখছি টোটাল কি কস্ট পার ইউনিট। আপনারা লিখবেন কস্ট পার ইউনিট। এই যে 31,42,110 1000 দ্বারা ভাগ করলে মান পাবো 3142 টাকা। তাহলে একটা মোবাইল সেটের মান ক্রয় মূল্য পড়ে হচ্ছে 3142 টাকা। এটা কিন্তু মোট ব্যয়, মানে চায়না থেকে বাংলাদেশে আনতে একটা মোবাইলের কস্ট। এন্ড মোবাইল কোম্পানি কি করবে, এর সাথে প্রফিট যোগ করবো, তারপরে তোমার হাতে তুলবে, ঠিক আছে? মূলত একটা মোবাইলের দাম কত ছিল বলো দেখি? মাত্র 1500 টাকা। এই 1500 টাকা বিদেশ থেকে আনতে মানে ট্যাক্স টুক্স কাটার পরে যে টাকা হয় তার দাম হচ্ছে 3142 টাকা। এর সাথে আবার যে আছে সে আবার লাভ যোগ করবে, লাভ যোগ করে তোমার হাতে ধরে দিবে 10,000 15,000, ঠিক আছে?
তাহলে প্রবলেম 1 নাম্বার কি ক্লিয়ার? জি স্যার। ওকে। প্রবলেম 2 নাম্বার 2018 সাল, এখানে 500 ইউনিট, এক একটার দাম হচ্ছে 3000, এখানে ইন্স্যুরেন্স কস্ট 1.5%, আর বলছে দেয়ার আফটার 2% ল্যান্ডিং চার্জ অ্যাপ্লিকেবল অন দিস সেট, এখানে কিন্তু আমাদের ল্যান্ডিং চার্জটা দেয়া আছে। এন্ড ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোর্ট ডিউটি 50%, ইম্পোর্ট ডিউটি আছে, ব্যাট 15%, সাপ্লিমেন্টারি ডিউটি 10%। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সারচার্জ এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই দুইটা আমাদের প্রশ্নে কি নাই। যেহেতু নাই, অতএব ওই দুইটা আনার কোনো প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে ভ্যালু টু ইম্পোজ ভ্যাটের সাথে আমরা শুধু ভ্যাটটা যোগ করব, ভ্যাটটা যোগ হবে টোটাল কস্ট, টোটাল কস্টের ইউনিট দ্বারা ভাগ করলে আমরা এই যে মানটা পাবো 5893। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আমরা ফরম্যাট 3 শুরু করব। ফরম্যাট 3টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হলো পার্ট সি এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে জার্নাল করি, তো জার্নালটা আমরা সবাই আগে বেসিকটাকে ক্লিয়ার করব, এরপর আমরা জার্নাল শুরু করব। সর্বপ্রথম এখানে আমাদের টোটাল এই চ্যাপ্টারে টোটাল জাবেদা হয় 8টা রুলস আমরা ভাগ করছি, এই 8টার যে কোনো 5-7টা জাবেদা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, এবং যে কয়টা আসবে 10 মার্কের একটা প্রশ্ন থাকবে, আর যদি 3-4টা থাকে তাহলে পার্ট বি। তো সর্বপ্রথম আমরা যেটা জাবেদা করবো সেটা হচ্ছে ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যাট চলতি হিসাব, যখন আমরা খুলবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা মানে ব্যাংকে হিসাব খোলা। তো ব্যাংকে হিসাব খোলা আমরা সাধারণত জাবেদা কি দেই বলো তো দেখি, ব্যাংক হিসাব খোলা জাবেদা কি দেই? ব্যাংকে 1000 টাকা দিয়ে হিসাব খোলা হলো, জাবেদা কি দেন? নগদান ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আপনি ক্লাসটা বের করে দিন তাহলে। ব্যাংকে স্যার টাকা জমা নগদান দিলে, ক্রেডিট। হ্যাঁ নগদান কি, নগদ টাকা চলে যায় না নগদ টাকা আসে? ওকা, উল্টা পাল্টা বলতেছ, ঠিক আছে। তাহলে ব্যাংকে হিসাব খোলা মানে ব্যাংকের টাকা আছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। তাহলে এখানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলছে মানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের একটা সম্পদ, হ্যাঁ। তাহলে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, অপরপক্ষে ক্যাশ বা সম্পত্তি কি হ্রাস পাইছে, এই জন্য যাবে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার জাবেদা নাম্বার 2 এ মনে রাখবো আমরা পারচেজ এবং সেলস উভয় ক্ষেত্রে যদি কোনো ভ্যাট থাকে, পারচেজের ক্ষেত্রে ভ্যাটের নাম লিখবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আর সেলসের ক্ষেত্রে ব্যাটের নাম লিখবো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে পারচেজ কি ডেবিট না ক্রেডিট হয়, বলেন তো দেখি সবাই। ডেবিট। তাহলে পারচেজের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে আমরা ডেবিট করব, আর সেলস সাধারণত ক্রেডিট হয়, এই জন্য সেলসের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আমরা কি করব? ক্রেডিট। ক্রেডিট করব। অনেকেই পারচেজের ক্ষেত্রে ইনপুট ব্যাট আর বিক্রয়ের ক্ষেত্রে দেয় আউটপুট ব্যাট। ইনপুট আউটপুট দেওয়ার দরকার নাই, আপনারা সবসময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখবেন, হ্যাঁ। পারচেজের ক্ষেত্রে ডেবিট লিখবেন, সেলসের ক্ষেত্রে ক্রেডিট লিখবেন। তো আমরা এখানে জাবেদা লিখছি, জাবেদা নাম্বার 2 পারচেজ ফর ক্যাশ, নগদে পণ্য ক্রয়। নরমালি ক্রয়ের জাবেদা হচ্ছে ক্যাশ, পারচেজ ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। কিন্তু যদি ব্যাট থাকে তাহলে জাবেদা লিখবো পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, এটা নগদের ক্ষেত্রে। যদি বাকিতে হয় তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল। ক্লিয়ার? তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা কি বলেন তো দেখি। পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল। ব্যাট সহ বলতে হবে। পারচেজ ডেবিট, ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, বাকিতে বিক্রয়ের জাবেদা আমরা কি জানি? ব্যাট নাই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। যদি ভ্যাট থাকে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট এবং ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হবে? ক্রেডিট হবে। আর যদি নগদে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল পরিবর্তে কি ক্যাশ। কথায় ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। তাহলে জাবেদা নাম্বার 2 আমরা 2টা শিখলাম, 3 এ 2টা শিখলাম, টোটাল এই 2টা জাবেদা আমরা 4টা জাবেদা শিখলাম। এরপর আসেন জাবেদা নাম্বার 4, পারচেজ অফ মেশিন বা সাপ্লাইজ অন ক্যাশ অথবা অন ক্রেডিট। এখন শুনবেন, মনোযোগ সহকারে খেয়াল করবেন। ক্রয় বিক্রয় ক্ষেত্রে আমাদের ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে, কিন্তু আমি যদি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে কোনো হিসাব খোলা যাবে না।
শুধুমাত্র পারচেজ এবং সেলস এর ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসবে, কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নাই। ব্যাটের কাজ করব কিন্তু ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে কোনো হিসাব আমরা খুলবো না। এই জন্য জাবেদা নাম্বার 4 এ এটা ক্রয় বিক্রয় আছে নাকি স্থায়ী সম্পত্তি ক্রয়, বলো তো দেখি। স্থায়ী সম্পত্তি, মেশিনারি বা পারচেজ। যদি স্থায়ী সম্পত্তি ক্রয়, যেমন মেশিন যদি ক্রয় করে তাহলে মেশিন ডেবিট, নগদে ক্রয় করলে ক্যাশ, বাকিতে ক্রয় করলে কি অ্যাকাউন্টস পেয়েবল। যদি সাপ্লাই ক্রয় করে তাহলে সাপ্লাই ডেবিট, নগদে ক্রয় করলে ক্যাশ, বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল। ক্লিয়ার? জি স্যার। আবার জাবেদা কিন্তু এরকম দিব না যে মেশিন ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। মেশিনের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসবে না। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসবে শুধুমাত্র সেলস এবং পারচেজের ক্ষেত্রে, কিন্তু স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আসবে না। সাফ কথা। জাবেদা নাম্বার 4 এ ব্যাট রিফান্ড ফ্রম গভর্নমেন্ট। গভর্নমেন্টকে যখন জমা দেয় তখন গভর্নমেন্টের ফান্ডে যখন ব্যাট জমা দেয় তখন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্যাশ ক্রেডিট, কিন্তু গভর্নমেন্ট যখন আমাদের এটা রিফান্ড করে তখন সেক্ষেত্রে এই যে জমা দেওয়ার যে জাবেদা রিফান্ডের ক্ষেত্রে ঠিক তার উল্টা জাবেদা। তাহলে উল্টা জাবেদা কি হবে? ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, 1 নাম্বার জাবেদা উল্টা কিন্তু 5 নাম্বার জাবেদাটা। এবার আমরা চলে যাব 6 নম্বরে, ব্যাট রিটার্ন এন্ড অ্যালাউন্স, সরি পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, অর্থাৎ ক্রয় ফেরত এবং ভাতা। ক্রয় ফেরত কি ডেবিট না ক্রেডিট, বলো তো দেখি। ক্রেডিট। ক্রয় ফেরত হলে ক্রেডিট, তাহলে ক্রয় ফেরতের ক্ষেত্রে সবসময় অ্যাকাউন্টস পেয়েবল হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। পারচেজের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ছিল না ক্রেডিট ছিল, বলো তো দেখি। ডেবিট ছিল। তাহলে ক্রয় ফেরতের ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হয়ে যাব? ক্রেডিট। ক্রেডিট হয়ে যাব। সেলস রিটার্ন ডেবিট, তাহলে যাবে হচ্ছে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেলস এর ক্ষেত্রে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, রিটার্নের ক্ষেত্রে কি হবে? ডেবিট হবে। তাহলে 6 এবং 7 ক্লিয়ার? জি ভাই। জি স্যার। ওকে, এবার আসেন 8 নাম্বার। 8 নাম্বার জাবেদা এই চ্যাপ্টার ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক জাবেদা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জাবেদা। এটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, ব্যাট বা ব্যাট রিটার্ন সাবমিটেড। ব্যাট রিটার্ন সাবমিটেড যে কথা আর ব্যাটের অ্যাডজাস্টিং মানে সমন্বয় জাবেদা কি একই কথা। এটা জাবেদাটা এক এক অঙ্কে এক এক রকম হবে। কখন কোন জাবেদা দিব সেটা আগে দেখেন। লেখা আছে যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স বড় হয়। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি ব্যালেন্স বলো দেখি। ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স যদি বড় হয় তাহলে জাবেদা হচ্ছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট পেয়েবল ক্রেডিট। আর যদি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স বড় হয় তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে আর তার বিপরীতে আসবে কি ব্যাট পেয়েবল। মনে থাকবে দুইটা কথা? জি স্যার। তাহলে মনে রাখবেন যার যে ব্যালেন্স হবে তাকে ঠিক সেই ব্যালেন্সই করব, তার বিপরীতে হবে কি ব্যাট পেয়েবল। তাহলে বলা তো দেখি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স বড় হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জাবেদা লিখবো? ব্যাট পেয়েবল ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, ঠিক আছে, এটা মনে রাখেন। তাহলে আমাদের ব্যাট রিলেটেড সবগুলো জাবেদা শেষ। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে ব্যাট কিছু কিছু সময় ডাইরেক্ট 15% ধরতে হয়, আবার কিছু কিছু সময় 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করতে হয়। এখন কখন কোনটা কাজ করতে হবে এইটা হলো আমাদের কথা। এখানে দুইটা জিনিস পড়ার দরকার নাই, আমরা একটা পড়বো। 15 বা 115 হবে তখনই যখন প্রশ্নে লেখা থাকবে উইথ অথবা ইনক্লুডিং, অর্থাৎ যখন ব্যাট অন্তর্ভুক্ত থাকবে তখনই একমাত্র ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকাটা বের করবো, টাকারে 15 দ্বারা গুণ 115 দ্বারা কি ভাগ করবো। ঠিক আছে? তাহলে বলতো কোন দুইটা ভাষা থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ? উইথ বা ইনক্লুডিং। উইথ বা ইনক্লুডিং। এই কথাটা আমাদের ভালো করে সবাইকে মনে রাখতে হবে। উইথ অথবা ইনক্লুডিং থাকলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বের করার নিয়ম হচ্ছে যে টাকা থাকবে টাকারে 15 দ্বারা গুণ আর 115 দ্বারা ভাগ। আর এই উইথ বা ইনক্লুডিং বাদে প্রশ্নে যদি লেখা থাকে, যাই লেখা থাকুক, যেমন প্লাস অথবা হুইচ অথবা এক্সক্লুডিং অথবা রিয়ালাইজ অথবা চার্জ, এটা যে কোনো একটা ভাষার জন্য লেখা থাকে, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বের করার নিয়ম হচ্ছে যে টাকা থাকবে ওই টাকাটা সরাসরি 15% বের করা। অর্থাৎ এই ভাষাগুলো লেখা থাকা কথার মানে হচ্ছে ব্যাট অন্তর্ভুক্ত নাই, মানে ব্যাট ধরতে হবে। ব্যাট ধরুন মানে 15%। আর যদি ব্যাট অন্তর্ভুক্ত থাকে তাহলে কি করব বলো দেখি। অন্তর্ভুক্ত থাকলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ। গুড, এই কথাটাই আমি জানতে চেয়েছিলাম। তাহলে সবাই কি কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে মনে রাখবেন 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করব উইথ অথবা ইনক্লুডিং লেখা থাকলে। এটা কিন্তু পরবর্তীতে পেছানো যাবে না, যদি পেছান তাহলে কিন্তু খবর আছে।
এবার আসেন আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, প্রথম যে দাবিদারটা আমাদের অঙ্কটা, এটা 2019 সালে, এটা 2023 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 2019 সালে এই যে পার্ট সিতে আইছিল, আর 2 নাম্বারটা 2019 সালে পার্ট বিতে আইছিল। এই 3 নাম্বার ফরম্যাট থেকে 2019 এর 14 মার্ক অঙ্ক হয়েছে, দুইটাই যাবে না। প্রশ্নে বলা আছে কি, ফলোইং ইনফরমেশন রিলেটেড টু সান কর্পোরেশন। জানুয়ারি 2018 জুন 1 থেকে জুন 28 তারিখ পর্যন্ত আমাদের টোটাল 2 4 6 7টা লেনদেন দিয়ে আছে, এবং এই লেনদেনের উপর ভিত্তি করে দুইটা রিকোয়ারমেন্ট বলছে। এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে জার্নাল দ্য অ্যাবাভ ট্রানজাকশন, উপরে লেনদেনের জাবেদা করতে হবে। আর দুই নম্বর বলছে গিভেন দ্য এন্ট্রিজ অ্যাজিউম ব্যাট রিটার্ন সাবমিটেড এট দ্য এন্ড অফ দ্য মান্থ। ব্যাট রিটার্ন সাবমিটেড যে কথা, আর ব্যাটের অ্যাডজাস্টিং জার্নাল কি, সেম কথা। ঠিক আছে না? জি স্যার। এখন এই জাবেদাটা আমরা দিব কখন, কিভাবে আমরা এই জাবেদাটা দিব, দেখবো যে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স বড় নাকি ক্রেডিট ব্যালেন্স বড়। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে যদি ডেবিট ব্যালেন্স বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি জাবেদা দিব? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ভালো করে একজন বলেন তো দেখি। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট পেয়েবল ক্রেডিট। ওকে, ধন্যবাদ। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি ক্রেডিট ব্যালেন্স বড় হয়, তাহলে সেক্ষেত্রে যাবে দেখি ভ্যাট পেয়েবল ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, ঠিক আছে। এবার আসেন আপনাদের দ্বারা একটু জাবেদা করাই। হ্যাঁ, প্রথম জাবেদাটা জুন 1 তারিখে বলছে ক্যাশ ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি, সরকারি কোষাগারে 15,000 টাকা জমা দিছে টু ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য সরকারি কোষাগারে 15,000 টাকা জমা দিছে, অর্থাৎ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলছে। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলে যার জাবেদা কি লিখি আমরা? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে প্রথমটার সমাধান পিডিএফে দেখাইলাম। এবার 2 নাম্বারটা, মার্চেন্ডাইজ পারচেজ 2,40,000 ইনক্লুডিং ভ্যাট 15%। এই যে ইনক্লুডিং ভ্যাট 15%, ইনক্লুডিং মানে কি, অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত আছে। তাহলে কি সরাসরি 15 নাকি 15/115? 15/115 ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকাটা বের করা। তার মানে এই 2,40,000 টাকার মধ্যে ব্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে মোট টাকাটা কত? এই 2,40,000 টাকা, তাই না? জি স্যার। এখন এটা পারচেজ করছি, তাহলে পারচেজ করা যাবে দেখি নগদে, বাকিতে কিছু না, তার মানে নগদে যাবে দেখি। পারচেজ ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, সবাই কি ক্লিয়ার? জি। তাহলে মোট টাকাটা, যেহেতু আমাদের ডেবিট পাশে দুইটা, ক্রেডিট পাশে একটা, ডেবিট পাশে কি কি, পারচেজ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে আমাদের মোট টাকাটা 2,40,000 টাকা। এখন ব্যাট পেবল টাকাটা কি হবে? 2,40,000 15 দ্বারা গুণ করবো, আর 115 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ। এটা কার টাকা হবে, পার্সেন্টের টাকা নাকি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকা, বলো তো দেখি। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে 2,40,000 থেকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকা বাদ দিলে আমরা পার্সেন্টের টাকা পাবো। ক্লিয়ার? জি স্যার। দেখেন আপনারা সবাই কি সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি স্যার। এই যে 5 তারিখে ক্যাশের টাকা 2,40,000, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট টাকা 2,40,000 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করে 31,305। 2,40,000 থেকে 31,305 বাদ দিলে পার্সেন্টের টাকা হচ্ছে 2,08,695 টাকা। ক্লিয়ার? 5 নাম্বার জাবেদা প্লাস টাকা। জি। এই সবাই কি বুঝতে পারছেন? জাবেদা প্লাস টাকা 2,40,000 টাকা, এটা পার্সেন্টের টাকা না? পার্সেন্টের টাকা হবে কে? মোট টাকা, মোট 2,40,000 টাকা। এই 2,40,000 এর মধ্যে তো ব্যাট অন্তর্ভুক্ত আছে না, তাহলে ব্যাট বাদ দিতে হবে পার্সেন্টেজ টাকা। ঠিক আছে? এবার আসেন 10 তারিখে আরেকটা জাবেদা বুঝলেই বুঝতে পারবেন। মার্চেন্ডাইজ সোল্ড বিক্রি করছে 2 লাখ টাকা প্লাস ভ্যাট 15%। এই যে প্লাস মানে কি বলেন তো, অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই? অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত আছে নাকি নাই? অন্তর্ভুক্ত নাই। অন্তর্ভুক্ত নাই, কিন্তু অনেকেই মনে করে প্লাস তো, তাহলে মনে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই ক্ষেত্রে ব্যাট আমরা কি 15/115 নাকি সরাসরি 15%? সরাসরি। তাহলে এই 2 লক্ষ টাকার মধ্যে যেহেতু ব্যাট অন্তর্ভুক্ত নাই, তাহলে মোট টাকা কি 2,50,000 2 লক্ষ টাকা হবে নাকি বেশি হবে?
স্যার বেশি হবে বেশি হবে 2 লক্ষ তাহলে এই শুধু 2 লক্ষ টাকা হচ্ছে সেলসের টাকা যেহেতু এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত নাই তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে সেলসের টাকা আর এটার উপর 15% যদি ধরি তাহলে হবে কি ভ্যাটের টাকা আর সেলস এবং ভ্যাটের টাকা দুইটা যোগ করে হবে ক্যাশের টাকা ক্লিয়ার জি স্যার তাহলে দেখেন জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে তাহলে সেলসের টাকা আমাদের 2 লাখ টাকা কারণ এর মধ্যে আমাদের কোনো ভ্যাট অন্তর্ভুক্ত নাই এখন 2 লাখ টাকার সরাসরি 15% কেন কারণ এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত না সরাসরি 15% 30,000 আর দুইটা মিলাই হচ্ছে ক্যাশের টাকা হচ্ছে 2,30,000 দেখেন জাবেদা প্লাস টাকা বুঝতে পারছেন কিনা আমি অন্য অঙ্কে কিন্তু টাকার কথা বলি না কিন্তু এই অঙ্কে টাকার কথা বলতেছি কারণ কি এখানে ঘাপলা আছে অনেকেই ভুল করবেন কিন্তু আগে আমাদের মোট টাকাটা শিখতে হবে অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে মোট টাকা ওইটাই যা থাকবে ওইটাই মোট টাকা মোট টাকা মানে ডেবিট বা ক্রেডিট পাশে যেটা যে পাশে একটা থাকবে ওইটা টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা হলো দুইটা মিলা এবার আসেন 10 তারিখের পর আছে 12 তারিখে প্রশ্নে বলছে মার্চেন্ডাইজ পারচেজ অন ক্রেডিট তাহলে এখন কি আর ক্যাশ আসবে নাকি অ্যাকাউন্টস পেবল আসবে অ্যাকাউন্টস পেয়েবল 80,000 টাকা এন্ড চার্জ 15% ব্যাট তাহলে চার্জ মানে কি অন্তর্ভুক্ত আছে নাকি অন্তর্ভুক্ত নাই 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 যেহেতু অন্তর্ভুক্ত নাই তাহলে এই 80,000 টাকা কার টাকা পার্সেলের টাকা নাকি ক্যাশের অ্যাকাউন্টস পেবল টাকা পার্সেজের টাকা পার্সেলের টাকা গুড এই 80,000 এর 15% যেটা সেটা কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আর দুইটা মিলাই কি অ্যাকাউন্টস পেবল টাকা তাই তো জি ভাইয়া তাহলে দেখেন আমরা এখানে দিছি পারচেজ 80,000 ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 12,000 দুইটা মিলে আছে অ্যাকাউন্টস পেবল 92,000 টাকা ক্লিয়ার 12 তারিখ হ্যাঁ বুঝতে পারছি ওকে এবার আসেন 16 তারিখে বলছে মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট মানে কি এখন ক্যাশ আসবে নাকি অ্যাকাউন্ট রিসিভ আসবে অ্যাকাউন্টে কি বল অ্যাকাউন্টে 30,000 টাকা এন্ড চার্জ 15% ব্যাট চার্জ তাহলে অন্তর্ভুক্ত আছে নাকি নাই 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 তাহলে 30,000 কি সেলসের টাকা দিব নাকি অ্যাকাউন্ট রিসিভ টাকা দিব সেলসের টাকা অ্যাকাউন্টের টাকা তাই ওই যে অ্যাকাউন্ট রিসিভ উল্টা পাল্টা বলতেছে অন্তর্ভুক্ত যদি থাকতো তাহলে অ্যাকাউন্ট রিসিভ টাকা তাহলে মোট টাকা তাহলে 30,000 মধ্যে যেহেতু অন্তর্ভুক্ত নাই তাহলে 30,000 কার টাকা সেলস আর 30,000 এর 15% এটা তার কার টাকা ভ্যাট আর দুইটা মিলে কত হবে অ্যাকাউন্ট রিসিভ টাকা হবে ক্লিয়ার হুম হ্যাঁ সবাই কি ক্লিয়ার 16 তারিখটা জি তাহলে আমরা কি লিখছি অ্যাকাউন্ট রিসিভেবল 34,500 কেমনে দেখাইতেছি সেলস 30,000 টাকা প্রশ্ন ছিল আর ব্যাট কারণে 30,000 15% 4,500 টাকা দুইটা মিলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 34,500 ক্লিয়ার 16 তারিখ জি স্যার এবার আসেন 25 তারিখে বলছে পারচেজ সাপ্লাই একটা কিন্তু সম্পদ তাহলে এক্ষেত্রে বলছে 20,000 টাকা ইনক্লুডিং ব্যাট 15% মানে 20,000 মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে এর মধ্যে সাপ্লাই যেহেতু সম্পদ এক্ষেত্রে কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে কোনো হিসাব আসবে আসবে না না আসবে না তাহলে যাবে দেখি সাপ্লাই আর ক্যাশ সাপ্লাই ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট এবার আসেন যেহেতু 20,000 এর মধ্যে ব্যাট আছে তাহলে ব্যাটের কাজ তো করার দরকার নেই যদি তাহলে এই টাকার আমাদের কত হবে 20,000 টাকা হবে কিন্তু যদি লেখা থাকতো প্লাস ভ্যাট 15% তাহলে 20,000 এর 15% 3,000 3,000 20,000 সাথে যোগ করে একসাথে 23,000 টাকা দিতাম কথা কি বুঝতে পারছি জি তার মানে কথা হলো যখন স্থায়ী সম্পত্তি থাকবে বা সম্পদ ক্রয় করবো তখন ব্যাট অন্তর্ভুক্ত থাকলে যা আছে তাই আর অন্তর্ভুক্ত না থাকে তাহলে ব্যাট বের করে যে টাকা ওই টাকার সাথে যোগ করে তারপরে মোট টাকাটা দিতে হবে ক্লিয়ার তাহলে এখন বলতো সাপ্লাইজ এবং ক্যাশের টাকাটা আমাদের কত কত হবে 23,000 টাকা দিব না 20,000 টাকা দিব 20,000 20,000 টাকা 20,000 গুড ওকে তাহলে আমাদের এখানে সাপ্লাইজ এবং ক্যাশ 20,000 আর যদি এখানে লেখা ইনক্লুডিং এর পরিবর্তে যদি লেখা থাকে যেরকম চার্জ 15% তাহলে 20,000 এর 15% 3,000 তাহলে 3 এবং 20 যোগ করে 23,000 টাকা দিতাম ঠিক আছে 28 তারিখ আসেন ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি সরকারি কোষাগারে ব্যাট জমা দিচ্ছে যাবে দেখি জমা দিয়ে আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা কি কথা
ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ক্যাশ ক্রেডিট। তাহলে 1 নম্বরে যে কটা আছে সবগুলো আমরা ক্লিয়ার। জি বুঝতে পারছি। এবার আসেন 2 নাম্বারটা ব্যাট রিটার্ন সাবমিটেড, অর্থাৎ ব্যাটের আমরা অ্যাডজাস্টিং জানাল দেব। তো এটা দেওয়ার জন্য আগে আমাদের কি জানতে হবে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্টে কি ডেবিট ব্যালেন্স বড় নাকি ক্রেডিট ব্যালেন্স বড়, এটা আগে আমাদের জানতে হবে। তো এটা করার জন্য আপনারা প্রথমে একটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান করবেন। আর যদি আপনি যদি চান ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান আমার করতে ভালো লাগে না, আমি এমনি ক্যালকুলেটর বের করব। আসেন ক্যালকুলেটর বের করে দেখাই। এটা কয়ভাবে বের করা যায়? দুই ভাবে, একটা খতিয়ান করে একটা কি সরাসরি ক্যালকুলেটর করে। আপনি কি খতিয়ান করবেন নাকি ক্যালকুলেটর করবেন? স্যার সরাসরি শিখিয়ে দেন। আচ্ছা সরাসরি শিখাই, খতিয়ান তো খতিয়ানি। আসেন সরাসরি এটা দেখাই। ক্যালকুলেটর হাতে নিবেন, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট এই যে ডেবিট, মনে রাখবেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যেখানে ডেবিট সকল ডেবিট গুলি যোগ, আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি কখনো ক্রেডিট হয় তাহলে ক্রেডিটটা বিয়োগ। কথা কি বুঝতে পারছি? তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের সকল ডেবিট গুলি যোগ আর সকল ক্রেডিট গুলি কি বিয়োগ। তাহলে এখানে 15,000 টাকা ডেবিট, ক্যালকুলেটর লেখেন 15,000 প্লাস 2 নাম্বার যাবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আবার 31,305 প্লাস দিছেন 10 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট 30,000 টাকা ক্রেডিট আছে, তাহলে মাইনাস 30,000। আবার 12 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট আবার ডেবিট আছে, তাহলে প্লাস 12,000। আর 16 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট আছে 4,500, তাহলে মাইনাস 4,500। 25 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নাই, 28 তারিখে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আছে, তাহলে প্লাস 20,000। ধ্যান তো সবগুলো যোগ বিয়োগ করে কত হয়? কত হয়? 43,805। এই 43,508 টাকা প্লাসের না মাইনাসের ম্যাডাম? প্লাসে। আমরা শুরু করছিলাম কি দিয়ে? ডেবিট দিয়ে শুরু করছিলাম না? জি স্যার, জি স্যার। যেহেতু প্লাস তার মানে এটা ডেবিট ব্যালেন্স, আর ডেবিট দিয়ে শুরু করে যদি মাইনাস হয় তাহলে সেটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই 43,860 টাকা হলো ডেবিট ব্যালেন্স বড়। তাহলে ডেবিট ব্যালেন্স বড় হলে আমরা কিভাবে দেখি দেই? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যাট পেয়েবল ক্রেডিট। তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যাট পেয়েবল ক্রেডিট কত? 43,805 টাকা। ক্লিয়ার সবাই? আর তারিখটা হবে যে মাস আছে ওই মাসের শেষ তারিখ। এই 2 নাম্বার যাবে কি সবাই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, এখন 2 নাম্বার অঙ্কের জাবেদাটা আপনারা মুখে মুখে বলবেন। প্রথমটা জাবেদা কি? ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। শেষের জাবেদা কি? শেষেরটার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে দুই নাম্বার পেয়ে গেলাম নাকি? আর মাঝখানে আছে দুইটা পারচেজ গুডস অন ক্যাশ, নগদে ক্রয় 92,000 টাকা ইনক্লুডিং ব্যাট 15%। ইনক্লুডিং আছে, তার মানে 92,000 মধ্যে ব্যাট আছে নাকি নাই? আছে। তাহলে এখন আমাকে বলেন এই যে 92,000 টাকা কি ক্যাশের টাকা হবে নাকি পার্সের টাকা হবে? একবার বলতে হবে, যেহেতু অন্তর্ভুক্ত আছে। ক্যাশের টাকা। ক্যাশের টাকা, গুড। তাহলে ক্যাশের টাকা 92। তাহলে ব্যাট পেয়েবল বের করব 92 ইনটু 15 ভাগ কত? 115। ওটা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আর 92 থেকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাদ দিলে কি পার্সেস টাকা। ক্লিয়ার? পনেরো তারিখে যাবে বলেন। সেলস ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট না ক্যাশ ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট সেলস ক্রেডিট। ওকে, এখন বলেন এখানে বলছে 69,000 টাকা উইথ 15% ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আছে। অন্তর্ভুক্ত তার অন্তর্ভুক্ত আছে। অন্তর্ভুক্ত আছে। তাহলে বলতো এই যে টাকাটা এটা কি সেলসের টাকা হবে নাকি ক্যাশের টাকা হবে? ক্যাশের টাকা। গুড, ক্যাশের টাকা। ক্যাশের টাকা। ক্যাশের টাকা 69,000 টাকা। তাহলে 69,000 গুণ 15 ভাগ 115 যা হবে এটা কি ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, আর 69 থেকে ওটা বাদ দেওয়া হবে কি সেলসের টাকা। ক্লিয়ার?
হ্যালো, জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে আমি তো 2টা অঙ্ক করে দিলাম। এখন বাদ বাকি সব একই জাবেদা। এই জাবেদাগুলো আপনারা একটু করেন তাহলে বাসাতে বসে বসে। করতে পারবেন না? জি স্যার। ওকে, আমি এখান থেকে 3 নাম্বার অঙ্কের থেকে এগুলা পড়াবো না, শুধুমাত্র 7 নাম্বারটা বলে দেই। পার্চেজ মেশিন 3 লক্ষ টাকা, ফর হুইচ পেড ব্যাট 15%। বলেন হুইচ। তাহলে 3 লাখের মধ্যে ব্যাট অন্তর্ভুক্ত আছে নাকি নাই? নাই। নাই। তার আগে 3 লাখের 15% 45,000 টাকা। তাহলে এটা জাবেদা কি দিব একটু বলেন তো দেখি। মেশিন ডেবিট 3,45,000 টাকা আর হচ্ছে ক্যাশ ক্রেডিট 3,45,000 আর টাকা। যদি এখানে বলা থাকতো উইথ ব্যাট 15% তাহলে টাকা কত হইতো? 3 লাখ টাকা। 3 3 লাখ লাখ টাকা। টাকা হতো। গুড। 8 তারিখে জাবেদা বলেন তো এমন টাকা কত হবে? দিন। 20,000 এর 15% করে যোগ করে ওইটা হবে বলেন। জাবেদা বলেন। 23,000 টাকা। 23,000 টাকা। জাবেদা। সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, 3 নাম্বারটা বাসায় কাজ রইলো। 4 নাম্বারটা রইলো। এই যে 4 নাম্বার অঙ্ক প্রথমে জাবেদা করতে বলছে, 2 নাম্বারে প্রিপেয়ার এ ব্যাট অ্যাকাউন্ট মানে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট খতিয়ান করতে বলছে। আর 3 নাম্বারে বলছে অ্যাডজাস্টিং টার্ম, অর্থাৎ এই খতিয়ান করে দেখবেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স বড় নাকি ক্রেডিট ব্যালেন্স বড়, তারপর ওই অনুযায়ী জাবেদা করবেন। এইটা কিন্তু আমরা প্রথম অঙ্কে মুখে মুখে করছিলাম, ঠিক না? জি জি স্যার। স্যার। ওকে, 5 নাম্বার অঙ্ক বাসার কাজ, এগুলা সিম্পল জিনিস। 6 নাম্বার বাসার কাজ। 7 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দিব। 7 এবং 8 এই দুইটা হচ্ছে আমার দায়িত্ব। 9 নাম্বারটা তোমাদের বাসার কাজ, 10 নাম্বারটা বাসার কাজ। এই 11 নাম্বার অঙ্কটা আর এই যে এখানে আমি যেটা করে দিব কি বলে 7 নাম্বারটা, এই 7 এবং 11 হুবহুব এক অঙ্ক। আমি 7 করে দিব, তোমরা 11 নাম্বার অঙ্কটা বাসায় বসে বসে করবা। আর 12 নাম্বারটা বাসার কাজ থাকবে একই জিনিস। 13 নাম্বারটা আগে করে দিছি। 14 নাম্বারটা এই যে একটু আগে দেখাইলাম আমরা। 14 নাম্বারটা 8 নাম্বার অঙ্কে হুবহুব জাবেদা করতে বসে ব্যাট কারেন্টটা করে এবং কি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। ঠিক আছে? 14 নাম্বার অঙ্কে থেকে একটা জাবেদা একটু বলেন তো, 22 তারিখে জাবেদা কি হবে? টাকা কত হবে? সাপ্লাইজ ডেবিট 20,000 টাকা, ক্যাশ ক্রেডিট 20,000। ঠিক আছে তো ওটা? জি হ্যাঁ, স্যার। ঠিক আছে। ঠিক আছে। 23 তারিখে জাবেদা কি বলেন তো দেখি। ক্যাশ ডেবিট ভ্যাট ক্রেডিট। ব্যাট ক্রেডিট কখনো হয় না। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট ওইটাই। 15 নাম্বারটা আমরা গত ক্লাসে শেষ করছি। হ্যাঁ, তাহলে এখন আমাদের হাতে বাকি রইল কয়টা? 7, 8, 11 তিনটা। ঠিক আছে, এখন তিনটা কি আমি আজকে দেখে দিব নাকি নেক্সট ক্লাসে দেখবা? আর আর নেক্সট নেক্সট তাহলে আমি নেক্সট ক্লাসে তোমার 7 নাম্বার দেখে দিব, তোমরা 12 নাম্বার অঙ্কটা বাসায় বসে বসে করবা। আর 7-এর পরে আমি 8 এই দুইটা অঙ্ক করে দিব, হিসাব ক্লোজ। ঠিক আছে? আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 8 নম্বর অঙ্কে একটা জাবেদা বলেন তো, 15 তারিখে জাবেদা কি হবে? ফার্নিচার ডেবিট 62,100, ক্যাশ ক্রেডিট 62,100। আর টাকা কি ঠিক আছে ওরটা? জি স্যার। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ব্যাট অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে যা আছে তাই, আর যদি অন্তর্ভুক্ত না থাকে ব্যাট ধরে যোগ করার পর তারপর টাকা দিতে হবে। কিন্তু ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে কোনো হিসাব আনা যাবে না, যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা 7, 8 আজকে ধরলাম না, তাহলে 7, 8 আগামী ক্লাসে শেষ করব। তবে তোমাদের যেগুলা বাসায় কাজ দিলাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে আগে বলার পরে তারপরে দুইটা অঙ্ক করে আমরা চ্যাপ্টার শেষ করব। বুঝতে পারছি সবাইকে? ওকে, আজকের ক্লাস তাহলে আমাদের এখানেই শেষ। যদি কারো কোনো